বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই গাণিতিক সমস্যার মাধ্যমে তোমরা জানতে পারবে একটা বস্তুর বিভিন্ন অবস্থানে তার মোট শক্তির পরিমাণ। তো একটা বস্তুর মধ্যে বিভিন্ন অবস্থানে তার গতিশক্তি থাকে এবং বিভব শক্তি থাকে। তো আগে জানতে হবে গতিশক্তি কী এবং বিভব শক্তি কী। তো আমরা জানি গতিশক্তি, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তার গতিশক্তি। আর বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তার মাঝে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে তার বিভব শক্তি। কে যদি প্রকাশ করি কে দ্বারা, তাছাড়া গতিশক্তিকে টি দ্বারাও প্রকাশ করা হয়। তো গতিশক্তি কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর শেষ বেগ বা বস্তুর বেগ লিখতে পারি, বস্তুর বেগ। গতিশক্তি তখনই হবে যখন বস্তুটা গতিশীল থাকবে। যদি বস্তুটা স্থির থাকে তাহলে তার বেগ যদি না থাকে তাহলে তার গতিশক্তি থাকবে না। আবার বিভব শক্তিকে আমরা জানি ইপি সমান এম জি এইচ, অর্থাৎ এম সমান বস্তুর ভর, জি সমান অভিকর্ষ ত্বরণ আর এইচ সমান উচ্চতা। অর্থাৎ কোনো বস্তুর যদি উচ্চতা না থাকে তাহলে এই বিভব শক্তি কী হবে? জিরো হবে, অর্থাৎ তার বিভব শক্তি থাকবে না। তো চলো আমরা এই ধরনের একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি যে একটা বস্তু বি অবস্থান থেকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে এই বস্তুটা প্রথমে সি অবস্থানে আসবে, সি অবস্থান থেকে আবার এ অবস্থানে আসবে। তো এ এবং বি এর দূরত্ব যদি 50 মিটার হয় তাহলে এ বি থেকে আবার সিতে যখন আসবে, এই এ থেকে সি এর উচ্চতা আবার কত আছে? 30 মিটার। তো এখান থেকে এই বি থেকে সি এর দূরত্ব তাহলে আমরা কত পেয়ে যাব? এই 50 মিটার থেকে 30 মিটার বাদ দিলে এইটুকু দূরত্ব পাওয়া যাবে। তো আমরা এখানে গ দাগে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। অর্থাৎ বস্তুটি যখন বি অবস্থানে ছিল তখন এর বেগ ছিল কি? 0, অর্থাৎ স্থির অবস্থানে ছিল, অর্থাৎ আদি বেগ কি? 0। তো এই বস্তুটা তখন ছেড়ে দেওয়া হবে মুক্তভাবে, তখন এই বস্তুটা কি আস্তে আস্তে নিচের দিকে যত আসবে তত তার বেগ বৃদ্ধি পাবে। আর এই বেগ যখন বৃদ্ধি পেয়ে ভূমিতে আসবে তখন কি আরও বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ শেষ বেগ কত হবে? সেই শেষ বেগে এই বস্তুটা ভূমিতে আঘাত করবে, অর্থাৎ ভি এর মান বের করতে হবে। ভি সমান কত সেটা আমাদের বের করতে হবে গ দাগের অ্যান্সারে। তো আমরা সূত্র জানি কি, এখানে কি কি আছে আগে ডাটাগুলো যদি আমরা লিখি। বস্তুর ভর এম সমান দেওয়া আছে 40 কেজি। বস্তুর আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। এখন এই বস্তুটার বি থেকে এ পর্যন্ত যখন যাবে তখন এর উচ্চতা কত আছে? এইচ ইকুয়াল টু, অর্থাৎ টোটাল দূরত্ব অতিক্রম করছে কত? 50 মিটার, অর্থাৎ 50 মিটার। তো এখানে এই বস্তুটার যত উপর থেকে নিচে আসবে তত তার বেগ বৃদ্ধি পাবে, কারণ কি? সেখানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে। সেই অভিকর্ষ ত্বরণের মান জি সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ডাটাগুলো দিয়ে আমরা একটা সূত্র জানি কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এটা দ্বিতীয় অধ্যায়েও জেনে এসেছি এই সূত্রটা। তো এখানে
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যদি বস্তুটা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করা হতো, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করা হতো, তাহলে বস্তুটার ক্ষেত্রে জি এর মান হতো মাইনাস। যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করছে, এই জন্য জি এর মান কি প্লাস। তো এখান থেকে আমরা ইজিলি ভি এর মান বের করতে পারবো। তো এখানে আমরা এই মানগুলো যদি বসাই দেই, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ ইকুয়াল টু কত 0, তাহলে 0 হোল স্কোয়ার সমান 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ সমান কত, উচ্চতা দেওয়া আছে 50। তো এইটার ক্যালকুলেশন করলে কত হয়, বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু 50 সমান কত হয় 980। তো 980কে যদি ভি স্কোয়ার আমাদের বের করতে হবে ভি এর মান কত, তো ভি সমান √980। তো এটার ক্যালকুলেশন করলে দাঁড়ায় ভি সমান 31.30 এত মিটার পার সেকেন্ড। তো এত মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা বি থেকে, অর্থাৎ ভূমিতে বি থেকে যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে, তখন এই 31.30 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ শেষ বেগ হবে এত। তো আশা করছি গ দাগের অ্যান্সার যদি এইভাবে যতগুলো প্রশ্ন আসে আমরা করতে পারবো। তো ঘ দাগে দেওয়া আছে কি, বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে এ বি ও সি প্রত্যেক অবস্থানে শক্তি অপরিবর্তনশীল থাকবে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা মেনে চলবে। এভাবেও যদি প্রশ্ন আসে তাও করতে পারবো। তো বি অবস্থানে মোট শক্তি যখন বের করতে হবে, তখন বস্তুটার বিভব শক্তি এবং গতিশক্তি সমষ্টিকে বোঝাবে। তো আমরা আগে এই বি অবস্থানের গতিশক্তি ও বিভব শক্তি বের করব, সি অবস্থানের গতিশক্তি বিভব শক্তি বের করে মোট শক্তি কত হবে সেটা বের করব, এ অবস্থানের গতিশক্তি বিভব শক্তি বের করে মোট শক্তি কত হবে সেটা বের করলে আমাদের দেখা যাবে প্রত্যেক অবস্থানে যদি শক্তির পরিমাণ সমান থাকে, তাহলে ঘ দাগে কিভাবে লেখা যায়। তো ঘ দাগে দেখি আমরা বস্তুটির বি অবস্থান থেকে বস্তুটিকে যখন মুক্তভাবে ছেড়ে দিলে এ বি ও সি প্রত্যেক অবস্থানে শক্তি অপরিবর্তনশীল থাকবে। তাহলে প্রথমে আমরা বি অবস্থানে বস্তুটার মোট শক্তি বের করি। বি অবস্থানের মোট শক্তি, বি অবস্থানের ক্ষেত্রে যেহেতু বস্তুটা স্থির ছিল, তাহলে তার বেগ গতিশীল না থাকলে বস্তুটার গতিশক্তি থাকে না। তো আমরা গতিশক্তি ই কে অন যদি ধরি, ই কে অন সমান 0 এত জুল। এবার বিভব শক্তি হচ্ছে ই পি অন ধরি, যেহেতু প্রত্যেকটার অন টু ধরলে তাহলে বোঝা যাবে, ই পি অন সমান এম জি এইচ। তো এখানে এম সমান কত 40 কেজি, এখান থেকে আমরা লিখতে পারি 40 গুণ জি এর মান হচ্ছে 9.8 গুণ, এবার উচ্চতা হচ্ছে নিচে থেকে আমরা এইদিকে উচ্চতা হিসাব করি, তো নিচ থেকে এই পর্যন্ত দূরত্ব কত 50 মিটার, কাজে উচ্চতা হলো 50, তাহলে 50 লিখতে পারি। তো এইগুলো যদি আমরা গুণ করি 40 ইন্টু 9.8 ইন্টু 50, 9600 এত জুল। তো এইটার মোট শক্তি হবে ই কে অন প্লাস ই পি অন ইকুয়াল টু 0 প্লাস 19600, তার মানে 19600 এত জুল। এটা হলো বি অবস্থানের মোট শক্তি। এবার সি অবস্থানের মোট শক্তি যদি হিসাব করি, বস্তুটার ভর এম সমান 40 কেজি, এখন এখানে ইউ সমান কত 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার এখান থেকে বস্তুর সি অবস্থানের উচ্চতা কত, এখানে দেখা যাচ্ছে 30 মিটার, উচ্চতা এইচ ইকুয়াল টু 30 মিটার, এইচ সমান কত 30 মিটার।
তো এখানে এই বি থেকে যখন সিতে যাবে তখন বি থেকে সি এর একটা দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটা কত? টোটাল দূরত্ব হচ্ছে 50 মিটার। এখান থেকে 30 মিটার যদি উচ্চতা থাকে তাহলে এইটুকু দূরত্ব কত হবে? 50 মাইনাস 30। তো অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা ধরে নিতে পারি এক্স, তাহলে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, অতিক্রান্ত দূরত্ব যদি ধরি এক্স ইকুয়াল টু 50 মাইনাস 30 সমান 20 মিটার। তো এবার শেষ বেগ, এখানে আমাদের গতিশক্তি যদি বের করি E(k2) সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার যেহেতু নেই, ভি স্কোয়ারের মানটা আমাদের বের করে নিতে হবে। কাজে এখান থেকে ভি স্কোয়ার যদি লিখি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g। এবার এখানে আমরা জানি 2g এইচ, কিন্তু এটা উচ্চতাকে বোঝাচ্ছে না। 2g এস যেটা আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s আমাদের যে গতির সমীকরণ থেকে আমরা জানি। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, এখানে এইটা এক্সটাকে সরণ বোঝাচ্ছে 2gx। তো এখান থেকে ভি স্কোয়ারের মান বের করা যাবে। ইউ স্কোয়ার সমান 0 স্কোয়ার মানে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এক্স এর মান হচ্ছে 20। তো এখান থেকে ভি স্কোয়ারের মান যদি আমরা বের করি ক্যালকুলেশন করি 92। তো এই ভি স্কোয়ারের মান আমরা এখানে যদি বসাই দেই, ও হাফ ইন্টু 40 ইন্টু 392। তো এইটা ক্যালকুলেশন করলে হবে 7840 এত জুল। এবার এর বিভব শক্তি ইপি2 যদি ধরি, বিভব শক্তি সমান আমরা জানি এম জি এইচ। তো এখানে উচ্চতা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সি অবস্থানে উচ্চতা আছে 30 মিটার। কাজে এখানে এইচ এর মান দেব কত? 30 মিটার। এখানে এম হচ্ছে বস্তুটার ভর 11760 11760 এত জুল। কাজেই এই সি অবস্থানের মোট শক্তি, টোটাল শক্তি হবে ই K2 প্লাস EP2। তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 7840 প্লাস 11760 ইকুয়াল 19600 এত জুল, যেটা বি অবস্থানের মোট শক্তির সমান। অনুরূপভাবে এই অবস্থানের মোট শক্তি যদি আমরা বের করি, তাহলে এই অবস্থানের ক্ষেত্রে এই বস্তুটার মোট সরণ ঘটবে কত? এই 50 মিটার। কিন্তু এখানে যেহেতু উচ্চতা নেই, কাজে এর বিভব শক্তি থাকবে না, বিভব শক্তি কি? 0 হবে। কাজে এখান থেকে যদি আমরা লিখি এই অবস্থানের শক্তি, গতিশক্তি ইকে 3 ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এখানে ভি এর মানও আমরা জানি না, এখান থেকে ভি এর মান বের করে নেব। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh বা 2g, এখান থেকে যে দূরত্বটা অতিক্রম করবে, এটা এই উচ্চতা বোঝাচ্ছে না, এই এইচটা বোঝাচ্ছে বি থেকে এ পর্যন্ত মোট দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে কত? 50 মিটার। কাজে এখানে 2gh যদি দেই, তাহলে এখানে এই এইচটা উচ্চতা বোঝাচ্ছে না, এই এইচটা বোঝাচ্ছে তার অতিক্রান্ত মোট দূরত্ব। কাজে এখানে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 50। কাজে এটা ক্যালকুলেশন করলে ভি এর মান হবে
তো এখানে যদি বসাই দেই 1/2 ইন্টু 40, m এর মান হচ্ছে 40 ইন্টু 980 সমান পাওয়া যাচ্ছে 19600 এত জুল। তো এর বিভব শক্তি কি, যেহেতু উচ্চতা নেই কাজে EP3 ইকুয়াল টু, যেহেতু mgh হবে 0 এই জুল, কাজে এর মোট শক্তি হবে 0 প্লাস 19600, অর্থাৎ প্রত্যেকটা অবস্থানে এ বি সি প্রত্যেকটা অবস্থানের বস্তুটির শক্তি অপরিবর্তিত, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার নীতিকে ফলো করছে বা শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে। এভাবে একটা বস্তুর বিভিন্ন অবস্থানের মোট শক্তি বের করা যাবে এবং এটা দিয়ে বোঝানো যাবে যে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। যদি এই মোট শক্তি নির্ণয় করার ক্ষেত্রে সকল গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো বলে আশা করছি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।